নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাসের হাত ধরতে হয়, এর অন্যথা নয়। এটা কিন্তু আপনাদের মতামত না, আমাদের দাবি, কিন্তু আপনাদের ভরসা নির্ভরশীলতা আজকে যার জন্য ডক্টর প্লাস আজকে এই জায়গায়। দেখুন, একটা বিষয় হচ্ছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে তার আগে আমি একটু ছোট্ট করে ইন্ট্রো দিই, যেটা দরকার ভীষণভাবে। আমরা অনেক কিছুই এখন জানি না, অনেকটাই অজানা, তাই সেগুলোকে একটু ভালো করে ব্রডলি এক্সপ্লেনেশনে যাব। এবং তার সঙ্গে বলে রাখি যে এখন এই ট্রিটমেন্টের পদ্ধতিগুলো অনেক বদলেছে। আমরা কি করি, বিভিন্ন সেলিব্রিটিদের ছবি দেখি, বিভিন্ন মুভিতে যখন কোনো একটা সেলিব্রিটি ক্যারেক্টারিস্টিক দেখতে থাকি, তখন নিজের ভিতরে একটা কল্পনা হতে থাকে যে ও ঠিক ওই রকম আমাকেও দেখতে লাগবে, অর্থাৎ সৌজন্যতা বোধ, তার থেকে সৌন্দর্যতা। এই বিষয়ে অনেক বেশি কনসাস, কারণ এখন পার্সোনালিটির দিক থেকে বলুন, তার সাথে সুন্দর থাকতে গেলে কিন্তু মন মানসিকতাও খুব ভালো থাকে। আজকে কী নিয়ে এত আলোচনা, এতই বা সৌজন্যের খাতিরে কী বা বলে চলেছি, আমি অবশ্যই এমন একজন মানুষ রয়েছেন, তাকে আগে স্বাগত জানিয়ে অবশ্যই আজকের বিষয় নন সার্জিক্যাল ট্রিটমেন্টস নিয়ে আলোচনায় থাকবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বোর্ড সার্টিফাইড অ্যাস্থেটিক ফিজিশিয়ান এবং ট্রাইকোলজিস্ট রিনাউন্ড ডক্টর দেবাশিস বিশ্বাস। অনেক অনেক স্বাগত স্যার আপনাকে। স্যার, শুরুতেই জানবো যে এই সৌন্দর্যতার খাতিরে কোথাও কিন্তু একটা বেশ মন ভালো থাকে, তার সঙ্গে সুস্থ থাকাও, কিন্তু এই বিশেষ করে নন সার্জিক্যাল ট্রিটমেন্টসের ক্ষেত্রে এই পদ্ধতির চিকিৎসার সুবিধা দিকগুলো কী রয়েছে? নন সার্জিক্যাল ট্রিটমেন্টসগুলোর মধ্যেই যেটা ফার্স্ট কথাই রয়েছে নন সার্জিক্যাল। সার্জিক্যাল মানে আপনাকে সার্জারির কাঁটা ছেঁড়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে না, ফার্স্ট অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ, কিছু কিছু নন সার্জিক্যাল প্রসিজার আছে যেগুলো সেমি ইনভ্যাসিভ, যেখানে ছোটো আপনার হয়তো একটা অবশ করে ইঞ্জেকশন দিতে হতে পারে, তাছাড়া সেরকম কিছু নয়, আপনার কোনো হসপিটাল স্টে নয়, আপনাকে কোনো দিন হসপিটালে থাকতে হচ্ছে না। থার্ড হচ্ছে আপনার কোনো ডাউন টাইম লাগছে না, মানে আপনার কোনো রকম ঘরে বসে রেস্ট নেওয়া বা আপনাকে ঘরে বসে আপনাকে শুশ্রূষা করা এরকম কোনো কিছু করতে হচ্ছে না, সো নো ডাউন টাইম। ফোর্থ হচ্ছে কিছু কিছু ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি ইমিডিয়েট রেজাল্টস পাচ্ছেন 0 ডে থেকেই, যেদিনে আপনার ট্রিটমেন্ট হচ্ছে সেদিন থেকেই, বা 48 আওয়ার্স বা 72 আওয়ার্সের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। তো ইমিডিয়েট রেজাল্টস, এটা হচ্ছে আর একটা বড়ো সুবিধা। এবং সবথেকে বড় সুবিধা হচ্ছে যে আজকাল সবাই বিজি, ঠিক আছে, এই ব্যস্ততার মধ্যে সবাই চায় যে একটা সার্টেন টাইম, ধরুন আধ ঘন্টা বা 45 মিনিটস আমি টাইম দিলাম এবং আমি ট্রিটমেন্ট করলাম এবং ফিরে এসে আমি আবার নিজের কাজটাকে রিজিউম করলাম। তো সেই ক্ষেত্রে এই প্রসিডিয়ার্সগুলো সব ধরনের, এই লাঞ্চ টাইম, এই যে নন সার্জিক্যাল ট্রিটমেন্টসগুলো আছে, এই সবগুলোই কিন্তু হচ্ছে আপনার লাঞ্চ টাইম প্রসিজার্স, হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটস। তো এই 4-5টা খুব বড় অ্যাডভান্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে এই নন সার্জিক্যাল ট্রিটমেন্টসগুলোর মধ্যে কিন্তু আছে। এবং মানুষের হয়তো সাধারণভাবে প্রশ্নটা হবে যে রিস্ক ফ্যাক্টরগুলো কি রয়েছে, এতে কি রিস্ক ফ্যাক্টর থাকে আদৌ, যেহেতু নন সার্জিক্যাল ট্রিটমেন্টস? হ্যাঁ, নন সার্জিক্যাল ট্রিটমেন্টসের মধ্যে রিস্ক ফ্যাক্টর ডেফিনেটলি থাকে, বাট অ্যাট ইটসেলফ যে প্রসিজিয়ার্সগুলো বা যে ট্রিটমেন্টগুলো হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্টস বা কোনো রকম রিস্ক ফ্যাক্টরস ইনভলভ নেই। যেগুলোর মধ্যে রিস্ক ফ্যাক্টরস ইনভলভ রয়েছে সেগুলো হচ্ছে আপনি আপনার ট্রিটমেন্ট কোথায় হচ্ছে, কে সেই ট্রিটমেন্টটাকে প্ল্যান করেছে এবং কিভাবে সেই ট্রিটমেন্টটা হচ্ছে। এই সব ধরনের নন সার্জিক্যাল ট্রিটমেন্টগুলো কিন্তু সার্টিফাইড, ট্রেন্ড এবং এক্সপিরিয়েন্সড মেডিকেল প্রফেশনাল বা ডক্টরসরাই করে থাকেন। এগুলো কিন্তু কোনো রকমভাবেই কোনো থেরাপিস্ট বা কোনো রকম স্পা বলুন বা কোনো রকম স্যালন বলুন, এইরকম কোনো কিন্তু সার্ভিসেস এগুলো নয়। এগুলো সবসময় কিন্তু, বারবার বলছি, ট্রেন্ড, সার্টিফাইড এবং এক্সপিরিয়েন্সড মেডিকেল প্রফেশনাল বা ডক্টরসরাই কিন্তু করে থাকেন এবং আপনাদের তাদের কাছেই এই ট্রিটমেন্টগুলো কিন্তু করানো উচিত। কারণ এগুলোর না করালেই কিন্তু আপনার যাবতীয় যা সাইড এফেক্টস বলুন, অ্যাডভার্স এফেক্টস বলুন বা রিস্ক ফ্যাক্টরসগুলো কিন্তু অনেকটাই বেড়ে যাবে। রিস্ক ফ্যাক্টরস কিন্তু আপনার সবসময় থাকবে, কিন্তু একজন মেডিকেল প্রফেশনাল বা একজন এক্সপিরিয়েন্স ডক্টর আপনার সেই রিস্ক ফ্যাক্টরকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য যেটা জানার দরকার বা যে নলেজটা দরকার সেটা কিন্তু তার আছে। কাজে আনফর্চুনেটলি যদি আপনার কোনো রকম সাইড এফেক্টস বা রিস্ক ফ্যাক্টরস হয়ে যায়, আপনার কনসালটেন্ট বা আপনার ডক্টর কিন্তু সেটাকে কাউন্টারঅ্যাক্ট করতে পারবেন। একদম, এর জন্যই কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, যেমন স্যার রয়েছেন আমাদের সঙ্গে। আর আরেকটা বিষয় বলি, অনেকটা আশা করছি আমি যেমনটা হতে পারলাম আপনিও হতে পারছেন। দেখুন, আমাদের এইগুলো না কোনো ঘরের সমস্যা না, আমি বলবো প্রত্যেকটি মানুষের
প্রত্যেকটি মানুষের তার নিজের জীবনকে যদি সুন্দর করতে হয়, নিজেকে আগে কিন্তু সুস্থ শরীরে বাঁচতে হবে। এই সুস্থতার সাথে সৌন্দর্যতা, এই দুটোর এমন সুন্দর একটা সামঞ্জস্য রয়েছে, যেটাকেই কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি বা প্রেজেন্ট করি নিজেকে, সে নিজের সত্তা। Exactly. সুতরাং এই জায়গা থেকে নন সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি স্যার যে বিষয়টা নতুনভাবে আরও আলোকপাত করতে চাইবো, যে কোন কোন ক্ষেত্রে এই ধরনের চিকিৎসা হয় বা করা যেতে পারে। নন সার্জিক্যাল ট্রিটমেন্টস যদি আমি ওভারঅল বলি, আমাদের পুরো ফুল বডির ক্ষেত্রেই করা যেতে পারে। ইন্ডিভিজুয়ালি আমরা খুব ফেস নিয়ে খুব বেশি কনসার্ন থাকি, তো ফেসের মধ্যে আমাদের ফার্স্ট হচ্ছে স্কিন লুজনিং যেরকম রয়েছে, রিঙ্কলস রয়েছে, আমাদের নোজের শেপ বা নোজের শার্পনিং বলুন বা নোজকে লিফট বলুন, লিপ বা ঠোঁটের আপলিফটমেন্ট বলুন বা এনহ্যান্সমেন্ট বলুন, আন্ডার আইজ এরিয়া বলুন, চিক বলুন, চিন বলুন, আপনার এটা গেল ফেস। এরপরে যদি আসি নেক টাইটনিং বলুন বা নেকে রিঙ্কলস চলে এসছে, নেকের চামড়া কুচকে গেছে, সেটাকে টোনিং করা, টাইটনিং করা। আপনার হাতের ধরুন মাসেল আপনি খুব ওভারওয়েট ছিলেন, লুজ করেছেন, সেখানে ধরুন আপনার টোনিং করা, হ্যান্ড মাসেল টোনিং করা বা আর্মসের মাসেল টোনিং বা টাইটনিং করা। ইভেন আপনার ডাবল চিন বলুন, আপনার কন্টুরের সমস্যা হয়েছে, কন্টুরের প্রবলেম বলুন, আপনার আন্ডার আইজ পাফিনেস রয়েছে বা আপনার আন্ডার আইজে হলোনেস রয়েছে, সেই ট্রিটমেন্ট বলুন, আপনার অ্যাবডোমিনাল ফ্যাট বা আপনি অ্যাবডোমিনালটাকে আরও শেপ করতে চাইছেন, পেটটাকে আরও শেপ করতে চাইছেন, আরও টোনিং করতে চাইছেন, আরও টাইটনিং করতে চাইছেন, সবগুলোতেই কিন্তু আমরা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট পাবো। অবশ্যই, এবং এই আধুনিক যুগে দাঁড়িয়ে অত্যাধুনিক প্রযুক্তির সাথে যেমনটা ঈশ্বর প্রদত্ত হোক না কেন, সেটাকে আরও সুন্দর শার্পনেস কিন্তু করা যেতেই পারে। ডেফিনেটলি। আর দেখুন, আজকে কিন্তু আমরা আলোচনা করছি এমন একটা বিষয় নিয়ে, নন সার্জিক্যাল ট্রিটমেন্টস। এতেই মানুষ কিন্তু অনেকটা এগিয়েছেন। কেন? কারণ যখনই সার্জিক্যাল ওয়ার্ডটার আগে নন জুড়ে গেছে, তখনই কিন্তু অনেকটা আশ্বস্ত যে বাবা কাটা ছেঁড়ায় যেতে হবে না, অন্তত কিন্তু নিজের সৌন্দর্যতা আমি ধরে রাখতে পারি। স্যার, একটা বিষয় হচ্ছে, আমরা প্রত্যেকেই ঘরে কম বেশি স্কিন কেয়ার করি, কিন্তু এই স্কিন কেয়ারের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুটো দ্রব্যাদি, বা আমি যদি বলি এমনকি কিছু প্রোডাক্ট নিয়ে স্যার আপনি যদি আমাদেরকে অবশ্যই সেই জায়গাটা অ্যাডভাইস করেন যে এটা আমাদের স্কিন কেয়ারকে কখনোই আমাদের ডিটেরিওরেট করবে না, বরং ভালো একটা ফলপ্রদ রেজাল্ট দেবে। সেরকম যদি দুটো স্কিন কেয়ার আইটেম যদি আমাকে চুজ করতে হয়, ডেফিনেটলি একটা তো আমি চুজ করব একটা ভালো ক্লিনজার, এবং ডেফিনেটলি আর একটা হচ্ছে সানস্ক্রিন। আচ্ছা, তো ক্লিনজিং অ্যান্ড প্রোটেকশন, এই দুটো স্টেপ আমাদের যে ডেইলি স্কিন কেয়ার থাকে সেই স্কিন কেয়ারের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, এবং এই দুটোকে আমাদের খুবই মানে আমরা সবসময় এই দুটো জিনিসকে আমরা যদি ব্যালেন্স করে রাখতে পারি, আমরা বেসিক দুটো পিলারকে, স্কিন কেয়ারের দুটো পিলারকে কিন্তু ঠিক রাখতে পারবো। একটা হচ্ছে ক্লিনজিং, একটা হচ্ছে প্রোটেকশন। একদম। এবং দেখুন, অনেকেই কিন্তু আমরা এই বিষয়টা সম্পর্কে অবগত নই যে কোন সানস্ক্রিন ইউজ করব, আমার স্কিনের এই যে স্যার একটা ব্যাপার আছে, আমার স্কিনের টাইপ, এটা বলতেই কিন্তু আমরা একটু থমকাই, কারণ আমরা আদপে জানিই না আমাদের স্কিনটা কি ধরনের। কখনো গরমে দেখছি অয়েলি হচ্ছে, কখনো দেখছি নাকের পাশটা অয়েলি, কখনো অল ওভার ফেসটাই ড্রাই লাগছে। এই যে ব্যাপারটা, এটা আগে পরীক্ষা নিরীক্ষা করা দরকার, কি আপনি কি মনে করেন? দেখো, তুমি যেটা বললে যে স্কিন টাইপ ড্রাই, আমার স্কিন টাইপ oily, these are the characteristics of the skin, these are the symptoms of the skin, these are not the types of the skin. বেশ, ওকে, একটা স্কিনকে যদি আমার ক্যাটাগরাইজলি আমাকে মানে ডিভিশন করতে হয়, সো আমি ডিভিশন করব অন দ্য আদার প্যারামিটার্স, লাইক ইদার দ্য স্কিন ইজ রিঙ্কেলড অর টাইট, ইদার দ্য স্কিন ইজ পিগমেন্টেড অর নন পিগমেন্টেড, ইদার দ্য স্কিন ইজ ক্ল্যারিটি আছে, ক্ল্যারিফাইড অর নন ক্ল্যারিফাইড স্কিন, অর ইদার দ্য স্কিন ইজ ওভারঅল ইজ লুজড অর টাইট। তো আমাকে এই প্যারামিটারগুলোর ওপরে আমাকে কিন্তু সিলেক্ট করতে হয় যে হ্যাঁ, একটা স্কিনের টাইপ কি আছে, তো সেই অনুযায়ী কিন্তু আমাকে প্রোডাক্ট চুজ করতে হবে। অয়েলি হওয়াটা প্রত্যেকটা স্কিনে কম বেশি অয়েলি হবে, আবার প্রত্যেকটা স্কিনে কম বেশি ড্রাই হবে, বিকজ সোয়েট গ্ল্যান্ডস বা সিবাম গ্ল্যান্ডস প্রতিটা স্কিনেই থাকে। স্কিনের একটা বেসিক কম্পোনেন্টসই হচ্ছে সোয়েট গ্ল্যান্ডস অ্যান্ড সিবাম গ্ল্যান্ডস। সো অয়েলি এবং ড্রাই হওয়াটা, দ্যাট ইজ ডিপেন্ডিং অন দ্য ওয়েদার, দ্যাট ইজ ডিপেন্ডিং অন দ্য জেনেটিক কম্পোনেন্ট. বেশ, It is not your skin type. Okay, the skin type may be tight or wrinkled, wrinkled or non-wrinkled, tight or loose, pigment or depigmented, clarified or non-clarified. So এই চারটে বেসিক প্যারামিটারের উপরে কিন্তু স্কিনকে আমরা ক্লাসিফাইড করে থাকি ডার্মাটোলজিক্যালি, মেডিকেলি। একদম। আশা করি বোঝাতে পারছি যে এমন একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন
মানে এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের, কারণ সত্যি স্যার এই বিষয়গুলো সম্পর্কে না মানুষের ভুল ভ্রান্তি ধারণা, আর Exactly. সেগুলোকেই একদম আমি মনে হয় ক্লিয়ার করা খুব দরকার আজকের Exactly. সময়টা দাঁড়িয়ে, যেখানে মেয়েরা বিশেষ করে মেকআপ ওরিয়েন্টেড চিন্তা ছাড়া বাইরে সামান্য বেরোতেই পারে না। স্কুল Exactly. কলেজেও এখন দেখছি মেয়েরা মেকআপ করে যায়। এই সময়টা আমি তো মনে করি যে আমার ছোট সময়টা আমি কখনো মেকআপের সাথে এতটা অভ্যস্ত ছিলাম না, এখন কোথাও একটা প্রফেশন সব কিছুর জন্য করতে হচ্ছে। অর্থাৎ এই মেকআপের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেকআপের ফলে যে স্কিনটা রেজুভেনেটিং বা এই যে বিষয়গুলো জড়িত একদম সম্পূর্ণ, মেকআপও করব সাথে স্কিনকেও ভালো রাখবো। হাউ ইজ পসিবল? এখানে মানে এখন যে ট্রেন্ড বা এখন যে জিনিসটাকে আমরা মেডিকেলি অ্যাডভোকেট করছি, দ্যাট ইজ মোর অন স্কিন কেয়ার, লেস অন মেকআপ। ওকে, মানে আমি স্কিন কেয়ারের দিকে বেশি ধ্যান দেবো এবং মেকআপের দিকে কম, বিকজ makeup itself is a term or the kind of products which to enhance your beauty, not to hide your beauty. আপনার যদি দাগ থাকে স্কিনে, আপনি সেটাকে মেকআপ করে ঢাকতেই পারেন, বাট দ্যাট ইজ নট দ্য সলিউশন। মেকআপ শুড বি ইউজড, মেকআপকে ইউজ করা উচিত আপনার যেটা যে পরিমাণ স্কিনে যে গ্লোটা রয়েছে বা যে শাইনটা রয়েছে সেটাকে এনহ্যান্স করা। তো এখানে কিন্তু মেকআপ তৈরি হয়েছে নাকি আপনাকে হাইড করার জন্য। সো দ্য এন্টায়ার থিং শুড বি, পুরো জিনিসটাই হবে যে আপনি স্কিন কেয়ারটা বেশি করে করবেন এবং আপনার মেকআপটাকে যতটা পারেন আপনি কমিয়ে দেবেন। এবং সেক্ষেত্রে এখন অনেক মেকআপই আপনার মেডিকেল প্রপার্টিজ যে ইনবিল্ট হয়ে আসছে, এখন বেশিরভাগ মেকআপই SPF উইথ SPF কভারেজ আসে। বেশিরভাগ মেকআপই এখন প্যারাবেন ফ্রি বা পারফিউম ফ্রি বা ফ্রেগ্রেন্স ফ্রি হয়ে আসে। এই সব ক্রাইটেরিয়াগুলোকে চুজ করুন, তাহলে আপনার স্কিনটাকে আপনি আরও বেশি দিন ভালো রাখতে পারবেন। আর সবসময় ফলো করবেন মোর অন স্কিন কেয়ার অ্যান্ড লেস অন মেকআপ। একদম, এবং ন্যাচারাল গ্লো। Exactly. এখন কিন্তু মার্কেট চলতে অনেক ধরনের আমরা বিজ্ঞাপনের সাথে অভ্যস্ত আছি যে ন্যাচারাল গ্লো এটা ইউজ করলে পাওয়া যাবে, অমুক দিন এতদিন একটা টাইম পিরিয়ডের মধ্যে যদি আপনি এটাকে ব্যবহার করতে পারেন তাহলে সেটা ন্যাচারাল গ্লো দেবে। আলটিমেট কিন্তু সেটা দেয় না, বরং হয় হিতে বিপরীত। Exactly. একটা জায়গা থেকে একটা সময় দেখা যাচ্ছে যে একটা ক্রিম ইউজ করে কারোর প্যাচেস এসে যাচ্ছে, পিগমেন্টেশন এসে যাচ্ছে, সুতরাং সেটাকে কিন্তু আবার রিকনস্ট্রাক্টের একটা ব্যাপার থাকে। তো ইটস আ লং টার্ম প্রসেস, এবং এই সময়টা আমার মনে হয় নিজেদের স্কিন কেয়ার করতে পারি, যেখানে স্যারের মতো এমন একজন মানুষ রয়েছেন। আমার মনে হয় ডক্টর প্লাসে যদি কেউ অ্যাপয়েন্টমেন্টের বেসিসে আসেন তাহলে আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে উইদাউট মেকআপ আমরা সুন্দর থাকতে পারি, এটাই সব থেকে বড় কথা, তাই তো স্যার? Exactly. একদম। এই প্রসঙ্গত একটা বিষয় আপনি শুরুর দিকে বলছিলেন যে একটা লিপের ব্যাপারে, মানে ঠোঁটটা অনেকের আছে হয়তো ওপরের ভাগটা অতটা শার্প নেই, অতটা শেপে নেই, তো লিপ ফিলার বলতে আমরা কি বুঝি আর এটা কতটা সেফ? লিপ ফিলার অ্যাগেন বলবো, আমি সেকেন্ড কোশ্চেনটা আগে আনসার করছি। লিপ ফিলার ইজ ভেরি সেফ প্রসিজার, এবং লিপ আমাদের সবার ক্ষেত্রে একটা মানে একটা বিউটির একটা সেন্টার স্পট মধ্যে থাকে, এবং স্পেশালি মেয়েদের ক্ষেত্রে লিপ, তারা অনেকেই ভাবেন যে আমার লিপটা একটু যদি ভলিউম হতো, বা আমার লিপের বর্ডারটা বা মিলিয়ন বর্ডারটা যদি একটু বেশি শার্প হতো, বা আমার লিপের ডেফিনেশনটা যদি একটু বেটার হতো তাহলে হয়তো বেটার হতো, বা আমার লিপের আপার লিপটা একটু থিন, একটু বেশি যদি ঠিক হতো সেটা একটু বেটার হয়। এই সবগুলোই কিন্তু নন সার্জিক্যালি করা যায়, সিঙ্গেল সিটিংয়ের মাধ্যমেই করা যায়। এবং এইগুলো করার জন্যে কিন্তু আপনাকে সেরকম মেজর কোনো ইনভেস্টিগেশন বা মেজর কোনো কিছু পরীক্ষা নিরীক্ষাও করতে হবে না। আপনাকে জাস্ট আসতে হবে এবং এসে আপনাকে কনসাল্ট করতে হবে, করে আপনার ডিজায়ার্ড এফেক্ট কী চাইছেন সেটাকে আপনাকে ফোকাস করতে হবে। এবং এই সব পুরো ট্রিটমেন্টটাই খুবই সেফ, এবং যে পদ্ধতিটার মাধ্যমে করা হয় সেটাকে লিপ অগমেন্টেশন বা লিপ এনহ্যান্সমেন্ট বলা হয়। ফিলার দিয়ে করা হয়, ফিলারের মাধ্যমে হাইলোরানিক অ্যাসিড থাকে, দ্যাট ইজ আ ন্যাচারাল বডি কম্পোনেন্ট। এফেক্ট লং লাস্টিং হয়, অ্যাটলিস্ট প্লাস 18 মান্থস, কখনো কখনো 24 মান্থস এরও বেশি এফেক্ট আসে। এবং এখানে ডিজায়ার্ড রেজাল্টটা ভ্যারি করে, আপনি কি চাইছেন, আপনি পাউচ চাইছেন বা আপনি সেন্ট্রালাইজড ভলিউম চাইছেন, বা কর্নারগুলোকে এনহ্যান্স করতে চাইছেন, বা আপনি লিপের বর্ডারটাকে এনহ্যান্স করতে চাইছেন, বা ওভারঅল সবই চাইছেন, এই পুরো জিনিসটা কিন্তু আপনার কনসালটেশনের উপরে ডিপেন্ড করবে। একদমই তাই। দেখবেন বিভিন্ন কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই সময় অনেক তার বিভিন্ন ধরনের সার্জারি চলেছে অলরেডি, বা তার দেখা যাচ্ছে যে লিপের একদম কেটে বেরিয়ে গেছে, এরকম বহু কেস দেখা যায় স্যার। এরকম আপনার জীবনের অভিজ্ঞতায় বহু এরকম রয়েছে যাদেরকে আপনি সুন্দর করে তুলেছেন, এবং তার সঙ্গে এটাও বলবো যে সুস্থ শরীরে। এক্স্যাক্টলি। এটা কিন্তু স্যার শুরুর দিকে বারবারই বলছিলেন যে এই নন সার্জিক্যাল ট্রিটমেন্টসের ব্যাপারে আজকে আমরা যা আলোচনা করছি সবসময় কিন্তু একজন প্রপার বিশেষজ্ঞের দরকার আছে, অর্থাৎ সেই জায়গাটা মাথায় রেখে করবেন। প্লিজ
কোথাও কোনো বিজ্ঞাপনের ভিত্তিতে বা কোনো একটা কোনো মানুষের থ্রুতে যোগাযোগ হলো, সেখানে আপনি ভরসা করে চলে গেলেন, তারপর কিন্তু হিতে বিপরীত হওয়া এবং তারপর খুঁজে খুঁজে ডক্টর প্লাসে আসা, এটা নয়, এটা Exactly. অবশ্যই কাম্য নয়। আমি একটু বলে দেবো যে ডক্টর প্লাস আপনারা প্রত্যেকেই জানেন কোথায় আছে, সেটা হচ্ছে বিরাটিতে একটাই মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক বিপরীতেই রয়েছে ডক্টর প্লাস। অবশ্যই আমাদের টেলিভিশন স্ক্রিনে যাওয়া হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখান থেকে নোট করে ফোন করে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আসবেন, না হলে অবভিয়াসলি স্যারকে আপনি দেখাতে পারবেন না। আরও একটা বিষয় বলি, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, আগরতলা বাইরেও কিন্তু চেম্বার্স রয়েছে, সেখানে কনসালটেন্টরা থাকবেন, অবশ্যই যোগাযোগ করবেন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে। তারপর স্যারের যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় ডেফিনেটলি স্যারকে এসে দেখাতে পারবেন। শুধু বলবো না যে কনসাসনেস, সৌন্দর্যতার নিরিখে নন সার্জিক্যাল ট্রিটমেন্টস, আমি মনে করি প্রত্যেকটি মানুষের সুন্দরভাবে বাঁচার অধিকার আছে, আর তার সাথে সুস্থ শরীর। আমি দুটোকে বারংবার আপনাদের সামনে তুলে ধরছি, কারণ একটাই, ডক্টর প্লাস কিন্তু শুধু সৌন্দর্যতার কথা বলে না, বলে সুস্থতার কথা। অর্থাৎ আবারও সেই সুস্থ ও সুন্দর জীবনে একসাথে পেতে গেলে ডক্টর প্লাস। একটা বিষয় আসবো স্যার, যে বিভিন্ন কমন ফ্যাক্টরসগুলো থাকে এই নন সার্জিক্যাল ট্রিটমেন্টসের ব্যাপারে, যদি আমরা একটু আলোচনায় আসি, কী কী কমন ফ্যাক্টরস? কমন ফ্যাক্টরস যদি যেরকম একটা যেমন রিঙ্কলস ইজ এ ভেরি কমন ফ্যাক্টর, যেখানে আমরা অ্যান্টি রিঙ্কল ট্রিটমেন্ট করে থাকি ফর নন সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রসিজিয়ার্সগুলোর মাধ্যমে অ্যান্টি রিঙ্কল ট্রিটমেন্ট হয়ে থাকে, যেটা খুবই কমন, মোস্ট কমন, ওয়ার্ল্ড ওয়াইডে এটা খুব কমন অ্যান্টি রিঙ্কল ট্রিটমেন্ট। সেকেন্ড হচ্ছে টোটাল ফেস রিকনস্ট্রাকটিভ ট্রিটমেন্ট, যদি ধরুন কারোর আর্লি মেনোপজ হয়ে গেছে, যেটা তুমি বলে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে কিন্তু আমরা নন সার্জিক্যাল ফুল ফেস রিকনস্ট্রাকটিভ সার্জারি বা ট্রিটমেন্টের মাধ্যমে তার যে ডিসপ্লেসমেন্টগুলো বা অ্যাসিমেট্রিগুলো যেগুলো হয়ে থাকে, হয়তো একদিকে চিনটা ডাউন হয়ে গেছে, ভলিউম লস হয়েছে, বা একদিকে লিপটা ডাউন হয়ে গেছে আফটার সার্জারি, বা আই কর্নার্স ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা সেই সিমেট্রিটাকে কিন্তু আবার ফিরিয়ে আনি। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন ইন্ডিকেশন বা কমন প্রবলেম, যেখানে কিন্তু আমরা নন সার্জিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকি। একদম। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বিষয়টা সম্পর্কে অ্যাকচুয়াল জানুন, প্রপার যদি গাইডেন্সটা থাকে তাহলে কিন্তু যে কোনো বিষয় দেখবেন খুব সুন্দর হাসি মুখেই হাসিটা নিয়ে আসবেন। হয়তো ফেডেড হয়ে গেছে, হাসিটা আবারও সুন্দর করে এক চিলতে হাসিটা দেখার জন্য আপনি যেমন অপেক্ষা করছেন, ঠিক তেমন আপনার পাশের মানুষটিও কিন্তু অপেক্ষা করছে আপনি কখন মিষ্টি করে একটা হাসি দেবেন। আসলে কি জানেন, আমার মনে হয় এই সময়টাতে দাঁড়িয়ে, এই যুগে দাঁড়িয়ে প্রত্যেকেই অনেক বেশি কনসাস হয়েছে, আগের থেকে অনেক বেশি। এবং এর জন্য আরও বলা বাহুল্য যে আমরা যখন নিজেকে কারোর কাছে প্রেজেন্ট নয়, আগে আমরা নিজেকে কি করব, মিররের সামনে দাঁড় করাবো। তাহলে আগে আয়নার প্রতিবিম্বে নিজেকে সুন্দর লাগতে পারলে আমার মনে হয় 50 to 60% কনফিডেন্স ওখানেই বিল্ড আপ হয়ে যায় একদম। আর তারপর সাথে তো স্কিল থাকেই, তার সঙ্গে সব অনেক কিছুই জড়িত। এবার আসি আমি একটু হাইপ ট্রিটমেন্ট নিয়ে, স্যার বিষয়টা সম্পর্কে আমি একদম জানি না, একটু আলোচনায় আসি, কি ট্রিটমেন্ট সেটা? যেমন মোস্ট কমন হাইপস অনেকগুলোই থাকে, যে আমার মানে আমি যেটা জানি সেটা কি বাস্তবে সেটাই সম্ভব। যেমন অনেকের ডেন্টারে বা দাঁতে প্রবলেম থাকে, তার জন্য তাদের গামে প্রবলেম হয় বা তাদের চিনে প্রবলেম হয়, তখন তারা অনেক রকম ট্রিটমেন্ট করে থাকেন, যেটা কিন্তু তাদের চিন রিডাকশন করা বা চিন এনহ্যান্সমেন্ট করা, কিন্তু আদৌ দেখা যায় সেখানে রেজাল্টটা কিন্তু সেইভাবে আসছে না। কারণ আসছে না, কারণ তাদের ডেন্টারে প্রবলেম রয়েছে বা তাদের গামে প্রবলেম রয়েছে। সো এটা একটা হাইপ অফ দ্য ট্রিটমেন্ট, যে হ্যাঁ এখানে আমি হাইপ হয়ে গেলাম, বাট দ্য ফ্যাক্ট ইজ সামথিং ডিফারেন্ট। ওকে, আরও যেমন হাইপ রয়েছে যে আমার রিঙ্কেল হচ্ছে এবং রিঙ্কেলের ফলে আমি যে ট্রিটমেন্টটা নেব, সেই ট্রিটমেন্টটা নিলে আমার ফেস ফ্রোজেন হয়ে যাবে, ঠিক আছে, আমি কোনো এক্সপ্রেশন করতে পারবো না। বাট এটা একটা সম্পূর্ণভাবে একটা হাইপ, এটা কিন্তু হয় না। ইনফ্যাক্ট দেখা যায় যে আপনার এক্সপ্রেশনও হচ্ছে এবং আপনার লুকটা অনেক রিজুভিনেটেড হয়ে যাচ্ছে এবং আপনি অনেক সেলফ কনফিডেন্স আপনার বেড়ে যাচ্ছে। তো এটা একটা বড় হাইপ। আর একটা হাইপ হচ্ছে, ধরুন আমি যদি চিন অগমেন্ট করি বা আপনি যদি চিন অগমেন্ট করি, তার সেক্ষেত্রে আমার হাসি রেস্ট্রিক্ট হয়ে যাবে বা আমি স্মাইল করতে পারবো না, এটা একটা আরেকটা হাইপ ফ্যাক্টর। বাট সেরকম কিন্তু কিছুই হয় না, আপনার চিন বা চিক অগমেন্টেশন করলে আপনার স্মাইল কোনোভাবেই কিন্তু অল্টার্ড হয় না। সো এই ধরনের অনেক ধরনের হাইপ আছে, যে এবার দিজ আর দ্য মোস্ট কমন হাইপ যেগুলো আমরা শুনতে পাই, বা পেশেন্ট আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমি যদি অ্যান্টি রিঙ্কেল ট্রিটমেন্ট করাই আমার কি ফেস ফ্রোজেন হয়ে যাবে, বা আমি কি এক্সপ্রেশন করতে পারবো না, আমি অমুককে দেখেছি আমার ফেস একদম এক্সপ্রেশনলেস হয়ে গেছে বা প্লাস্টিক হয়ে গেছে, সেক্ষেত্রে আমার কি হবে, ঠিক আছে, বা তার হাসিটা খারাপ হয়ে গেছে, বা আমি আগে কোথাও করিয়েছি সেখানে আমার হাসিটা টাইট হয়ে গেছে, বা আমি হাসতে পারিনি, এক্সপ্রেশন করতে পারিনি। তো এইগুলো হচ্ছে কমন হাইপ ফ্যাক্টরস,
যেগুলো কিনা পেশেন্ট আমাদেরকে কমপ্লেন করে বা সাধারণ লোকেদের মধ্যেও এই জিনিসগুলো ঘুরে বেড়ায়। স্যার একটা বিষয় আমার জানতে ইচ্ছে করছে এই জায়গা থেকে, আপনি বলছিলেন যে অন্য কোথাও করেছে এবং সেটা আনসাকসেসফুল রেজাল্ট, এবং তারা আসছে যখন আবার সেই, এটা কি করা যায় মানে একবার করার পর যদি সেটা আনসাকসেসফুল হয় আবারও সেটা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করা যায়, হ্যাঁ, যে রিকভারি হয়? হ্যাঁ ডেফিনেটলি, এটা একটা ভালো কোশ্চেন। মানে আমি যেটা প্রথমেই বললাম যে যদি আপনি একজন মেডিকেল কনসালটেন্ট যিনি এক্সপিরিয়েন্স, যিনি সার্টিফাইড, তার কাছে আসেন, এবার সেখানেও আপনি ট্রিটমেন্ট শুরু করাতে পারলেন, বা আপনি যখন দেখলেন যে আপনার হিতে বিপরীত হয়ে গেছে বা আপনার সাইড এফেক্ট এসেছে বা আপনার ডিজায়ার্ড রেজাল্ট আসেনি, উল্টো রেজাল্ট এসেছে, আপনি কিন্তু সেই কনসালটেন্টের কাছে আসতে পারেন। তার কাছে ওই নলেজটা রয়েছে যে যেটা সাইড এফেক্ট বা যেটা অ্যাডভার্স এফেক্ট হয়েছে সেটাকে কিভাবে আপনার রিভার্ট করা যায়। একদম, মানে কি কারণে হয়েছে, কোথায় প্রবলেম ছিল সেটাকে আবার কি করে রিভার্ট করা যায়, তার Refill জন্য করা। জরুরি মেডিকেশন, তার জন্য জরুরি মেডিসিন, তার জন্য জরুরি প্রসিজিয়ার্স, এবং তার সঙ্গে তার ডেইলি কেয়ার কী করে হবে সবটাই কিন্তু আমরা গাইড করে দিতে পারি। অবশ্যই। এবং দেখুন, আপনি হয়তো ভাবছেন বা আপনারা ভাবছেন যে আপনাদের উদ্দেশ্যে এতগুলো কথা বলা, তো আপনাদের মতো আমিও একজন জনসমক্ষে বসেও একজন মানুষ, আমারও ইচ্ছা করছে এই বিষয়টা জানতে যে স্যার তো আমাকে একদম ফ্রন্ট দেখছেন সামনে থেকে, তো এমন একটা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট আমার জন্য কি হতে পারে স্যার? তোমার জন্য আমি সাজেস্ট করবো ডেফিনেটলি তুমি যদি চাও চিনটাকে আর একটু শার্প করাতে পারো, অ্যান্ড লাইক ইউ ক্যান টেক কেয়ার অফ ইউর ডাবল চিনটাকে একটু রিডিউস করা যেতে পারে, দেন ইট উইল লুক মাচ বেটার। আদারওয়াইজ তোমার স্কিনে ক্লিয়ারিটি ইজ গুড, টাইট স্কিন, নন রিঙ্কলড, পিগমেন্টেশন তো নেই, তো লাইক ডেফিনেটলি আরেকটা যেটা হচ্ছে লোয়ার পোর্শনের চিনটা একটু ভারী লাগছে, সো ইউ ক্যান ডু আ ডাবল চিন কন্টুরিং। ওকে, সত্যি এটা, এই সুবর্ণ সুযোগটা আমার মনে হয় আমার জায়গায় যিনিই থাকতেন কিনা সেটাকে ছাড়ছেন না, তো আমিও ডেফিনেটলি জিজ্ঞেস করে নিলাম এই বিষয়ে স্যারের কাছ থেকে। একটা বিষয় আমরা অনেকেই জানি, আনওয়ান্টেড হেয়ারের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের বিষয় লেজার ট্রিটমেন্ট আছে, বা হেয়ার ফল হচ্ছে কন্টিনিউয়াসলি, অনেক ডার্মাটোলজিস্টরা সাজেস্ট করছেন লেজার ট্রিটমেন্ট নেওয়ার। এটা কতটা সেফ, এবং এর যে যার কারণে আমরা লেজার ট্রিটমেন্টটা করব, লেজার ট্রিটমেন্ট নিলে তার কি উপকারিতা আছে? Laser treatment is very safe. Okay, worldwide this is one of the another most popular treatment যেটা নন সার্জিক্যালি করা হয় এবং যেটা খুবই পপুলার ইন এন্টায়ার ওয়ার্ল্ড, যেটা তুমি বললে যে ফর হেয়ার রিডাকশন, লেজার্স ফর হেয়ার রিডাকশন ইজ অ্যাবসলিউটলি সেফ। এবং এটা যে বিভিন্ন ধরনের ডিভাইসের মাধ্যমে করা হয়, লং পালস লেজার বা এনডিআগ লেজার আছে, আইপিএল আছে, এখন আরও ভালো ডিভাইস বেরিয়ে গেছে যেগুলোর মাধ্যমে কিন্তু এই হেয়ার রিডাকশন করা হয়। এবং আপনারা যে কোনো ভালো সেন্টারে, যে কোনো মেডিকেল কনসালটেন্টের আন্ডারে কিন্তু এই ট্রিটমেন্ট আপনারা অ্যাভেল করতে পারেন। সেম আপনারা ডক্টর প্লাসেও আসতে পারেন, ডক্টর প্লাসেও আমাদের এখানে নিউ টেকনোলজিস আছে হেয়ার রিডাকশনে, লেজার্সে, আপনারা এখানেও কিন্তু এই ট্রিটমেন্টটা নিতে পারেন। স্যার একটা বিষয় আমার জানতে ইচ্ছে হচ্ছে এই প্রসঙ্গত, যে অনেকে রয়েছে বিভিন্ন ধরনের মেডিসিন নেয়, মানে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিডাকশনের বদলে আরও বেশি ইনক্রিজ হয়েছে তার আনওয়ান্টেড কেস, সে মেডিসিনটা হয়তো সেই মুহূর্তে কন্টিনিউ করছে, অনেকের হরমোনাল ডিসব্যালেন্স থাকে, তো তার সঙ্গে সঙ্গে এটা আদার সাইড ইউজ, মানে একই সঙ্গে এই প্রসিডিওরটা হতে পারে, কোনো অসুবিধা নেই তো? না, বিকজ মেডিসিনটা হচ্ছে আমাকে আমার বডি ফাংশনটাকে রেগুলেট করার জন্য, বিকজ যেটা তুমি বললে হরমোনাল ইমব্যালেন্স থেকে কিন্তু হরমোন ইমব্যালেন্সের একটা এফেক্টই হচ্ছে আনওয়ান্টেড হেয়ার। এবার তখনকে আমি কি করব, আমাকে মেডিসিন নিতে হবে আমার বডি ফাংশনটাকে ঠিক রাখার জন্য, এবং সাইমেন্টেনিয়াসলি তার এফেক্ট বা তার সাইড এফেক্টের জন্য যে হেয়ার আনওয়ান্টেড হেয়ার গ্রোথ এসেছে ফেসে, সেটাকেও কিন্তু আমাকে লেজারের মাধ্যমে প্যারালালি আমাকে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে যাতে সেটাকে আমি কমব্যাক্ট করতে পারি। বেশ, এর সেই প্রসিডিংয়ে কিছু ব্যাপার থাকে, এটা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করছে একদমই। এবং এই জায়গা থেকে স্যার একটা শুরুর দিকে বলেছিলেন যে আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে স্যার স্কিন কেয়ারের বিষয় দুটো আমাকে বলুন, সেখানে আপনি একটা বলেছেন ক্লিনজিং, আর তার সাথে আপনি বলেছেন কিন্তু সানস্ক্রিন। তো ক্লিনজিং এর ক্ষেত্রে যদি আসি, এই যে ডাবল ক্লিনজিং ট্রিটমেন্ট, এটা সম্পর্কে যদি আমরা একটু মানুষকে কিছু বোঝাতে পারি। Double cleansing is a concept which comes from Korea. Basically, they do a double cleansing a lot. এখানে আপনার ডাবল ক্লিনজিং হচ্ছে ফার্স্টে আপনি একটা কিছু ক্লিনজিং এজেন্ট ইউজ করে স্কিনটাকে ক্লিন করলেন, দেন ইউ ক্যান গো ফর এ ডিপ ক্লিনিং বাই ইউজিং আ ডিফারেন্ট ক্লিনজিং এজেন্ট। যেমন আমরা অনেকেই মেডিকেটেড ওয়াইপস ইউজ করি, করে আমি ফেস থেকে সুপারফিশিয়াল যদি আমার মেকআপ থাকে বা ডার্ট থাকে, পলিউটেন্টস থাকে, সেগুলোকে রিমুভ করলাম, দেন আই এম ইউজিং a cleansing gel or a cleansing foam or a cleansing cream জাতীয় কিছু, যেটা দিয়ে আমি ডিপ ক্লিনিং করলাম। সো দিস ইজ এ কাইন্ড অফ এ ডাবল স্টেপ ক্লিনজিং।
বা আমি ফার্স্টে কোনো ক্লিনজিং জেল ইউজ করলাম, করে ক্লিন করলাম, দেন আই এম ইউজিং আনাদার ক্লিনজিং এজেন্ট ইন আ ডিফারেন্ট ফর্ম, আলাদা কোনো ফর্মে, টু ডিপ ক্লিনিং। মানে একটা যদি আমরা ক্লিনজিং মিল্ক ফার্স্ট ইউজ করি, সেকেন্ড স্টেপ আমরা ফেস ওয়াশ ইউজ করতে পারি, সেটা যে কোনো ফর্মে ফোম ইউজ করতে পারি বা জেল ইউজ করতে পারি, করে সেটাকে ডিপ ক্লিনিং করলাম। সো দ্যাট ইজ নোন অ্যাজ ডাবল ক্লিনজিং। আচ্ছা আচ্ছা, বেশ। সুতরাং এটাও কিন্তু একটা ট্রিটমেন্টের ভিতরেই পড়ছে এবং সেটা দিস ইজ আ কাইন্ড অফ এ ডেইলি কেয়ার। যাদের একটু সময় বেশি আছে বা যারা মনে হচ্ছে যে আমি দিনের বেলায় আমি সেইভাবে করতে পারিনি, আমি রাতের বেলায় ভালো করে ক্লিন করব, তো তারা কিন্তু ডাবল ক্লিনজিং ইউজ করতে পারে, মেথডটা ইউজ করতে পারেন। একদমই তাই। এবং দেখুন দর্শক বন্ধু, আপনাদের জন্য একটা বিষয় বলি, খাওয়া দাওয়া নিয়ে আমরা কেউই কিন্তু খুব একটা রেস্ট্রিক্ট নই, প্রত্যেকেই এখন বিজি স্কেডিউলে দাঁড়িয়ে কিন্তু সবাই ফাস্টফুড অ্যাডিক্টেড। ইভেন আমি বলবো স্কেডিউল দূরে থাক, আমরা যতই সুন্দর সুন্দর খাবারের পসরা সাজিয়ে বসি না কেন, কোথাও একটা আমাদের যেন হ্যান্ডসেটটাও আমাদের নকিং করে যে এবার অমুক জায়গা থেকে খাবারটা খেতে ইচ্ছে করছে, খুব স্বাভাবিকভাবে। কিন্তু আমি এই ক্ষেত্রে জানতে চাইবো স্যার, যে এমন একটা ফুড আইটেম বলুন যেটা থেকে দূরে থাকা অবশ্যই উচিত। প্রিজারভেটিভ ওয়ালা ফুড আইটেম, যেটার মধ্যে প্রিজারভেটিভ থাকে, যে ফুডকে প্রিজার্ভ করে রাখা হয়, যেমন ওয়ান অফ দ্য ভেরি কমন এক্সাম্পল ইজ সস। যে কোনো ধরনের সস, টমেটো সস হোক, চিলি সস হোক, সোয়া সস হোক, সেই সসের মধ্যে কিন্তু প্রিজারভেটিভ থাকে, বিকজ একটা সস কেনা হওয়ার পরে কিন্তু নিয়ার অ্যাবাউট দ্যাট ক্যারিজ অ্যাবাউট, যদি নিয়ার অ্যাবাউট 2 months বা 1.5 month অবধি কিন্তু একটা সস থাকে। সো সেই সসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ ইউজ করা হয়। সো আই উইল সাজেস্ট, যদি যতটা পারেন আপনারা সসটা অ্যাভয়েড করুন, তাহলে আপনার প্রিজারভেটিভের যে হার্মফুল এফেক্টটা সেটা থেকে কিন্তু আপনার স্কিনকে, হেয়ারকে কিন্তু বাঁচাতে পারবেন। একদমই হাতে সময় নেই, ভীষণ অল্প, এখনও অনেক কিছু জানবার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে হচ্ছে না। খুব ছোট্ট করে শুনবো, আই পিগমেন্টেশনের ক্ষেত্রে এই ট্রিটমেন্ট কোনটা বলুন? আই পিগমেন্টেশন। আই পিগমেন্টেশনে ডেফিনেটলি অনেক ধরনের ট্রিটমেন্ট রয়েছে। আমরা কেমিক্যাল পিল করতে পারি, সুপারফিশিয়াল পিল করতে পারি, আমরা ফিলার করতে পারি, আমরা দুটো একসঙ্গে করতে পারি, আমরা আই প্যাচ ট্রিটমেন্ট নিতে পারি। বেশ, হাতে একদমই সময় নেই, এখানেই থামতে হবে। আপনাদের তো জানা যে অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আসতে হবে, একটু আর্লিয়ার বুকিং চাইছি, কারণ না হলে যিনি আজকে আমাদের সঙ্গে ছিলেন তার সঙ্গে দেখা করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার।